পরে রেল রাস্তা জাম পাই আরো এখানে 15-20 মিনিট দেরি গেছে। আচ্ছা যাক, আমরা একটা কেস শেয়ার করবো আজকে। কেসটা হলো এই, সে ধরেন খুব ভালো একটা ভালো একজন ব্যবসায়ী ফেনী শহরে, হ্যাঁ, খুব ভালো একটা ব্যবসায়ী, দীর্ঘ 38 বছর বা আরো বেশি সে বিজনেস করতেছে আর কি। ওই সে লোকটা শ্বাসকষ্ট, মারাত্মক শ্বাসকষ্ট। তার দৃষ্টিতে সে বাংলাদেশে কোনো ডাক্তার বাদ দেয় নাই, বড় বড় ডাক্তার যারা, কারোকে বাদ দেয় নাই, সে সবার কাছে গেছে শুধু উপশমের জন্য। কথা বুঝা যাবে স্যার? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার, প্লিজ স্যার। উপশমের জন্য অনেক জায়গায় গেল, কোনো কাজ হয় না। লোকটা ধার্মিক, ধর্মকর্ম করে, হজ করে ফেলছে, নামাজও পড়ে। সে কথা প্রসঙ্গে বললো যে সে নামাজ পড়ার জন্য তার বাসা থেকে প্রায় ধরেন 2 কিলোমিটার হেঁটে ফজর নামাজ পড়তে এক জায়গায় যায় দূরে। তার বাসার সামনে মসজিদ আছে, ওইখানে পড়ে না, আরো 2 কিলোমিটার দূরে একটা এক জায়গায় ফজর নামাজটা পড়ে। ওই ব্যক্তি গত 1-2 বছর যাবৎ ফজর নামাজটা পড়তে পারে নাই। রাত্রে তার মারাত্মক অ্যাগ্রাভেশন, শ্বাসকষ্ট, একটু পরে ইনহেলার টানে বা ওষুধ ইউজ করে, কোনো রেসপন্স নাই। ভোর রাত্রে ঘুম আসে, ফজর নামাজের সময় তার ঘুম আসে, নামাজটা পড়তে পারে না। ওই ঘরে তার ছেলে একটা আমার রুগী, ছেলের ছেলে একটা রুগী, মানে ওই ওর নাতি একটা রুগী, আর ওর ছেলে একটা আমার রুগী। ওর রেফারেন্স রুগীটা আমার চেম্বারে আসছে ঈদের আগে, কোরবানিদের আগে। আসে সে চেম্বারে ঢুকা অবস্থায় আমি পরিচয় জানার সাথে তা বললো যে আমি অমুক, আমি সাবেক মেম্বার ছিলাম, আমার ব্যবসা প্রতিষ্ঠান 38 বছর, আমি হোলসেল করি, আমি ওই ওই ওয়ার্ডের সভাপতি, বাজার কমিটির এটা সেটা, মানে নিজের সম্পর্কে যা আছে সে সে বলতেছে। আমি শুধু বললাম যে আপনার সমস্যা কি? সে বললো যে আমার শ্বাসকষ্ট, আমি ঘুমাইতে পারি না, আমি ফজর নামাজ পড়তে পারি না, আর তার যত কিছু আছে জীবনে সব কিছু শেষে বলতেছে। কিন্তু তার বুকের জামাগুলা বোতামটা মোটামুটি খোলা ছিল, আর আমার কথা বলার কোনো সুযোগ দেয় নাই, কোনো সুযোগ দেয় নাই। আমি কোটা জিজ্ঞাসা করি নাই। ওরা আমাদের গ্রুপে সালাদ্দিন নিয়ে আসছিল, এখানে আছে মনে হয় আজকেও। সালাদ্দিন এসে বললাম যে কি দেওয়া যায়, এসব আপনি বলেন। তা আমি বললাম লেখেছি দিয়ে দো, দেখা যাক কি হয়। এটা তো বলা ঠিক হয় না মনে হয়। পরে আমরা আরো একটা ওষুধ অ্যাড করলাম, ওষুধ করার পরে ওনাকে, উনি আমার থেকে বিদায় নিতেছে, বিদায় নেবার পাককালে চেম্বার থেকে বাইরে আবার ঢুকছে, আবার ঢুকি সে আবার কথা বলতেছে আমি ভালো হবো না, আমি তো অনেক জায়গায় গেছি, অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলছি, আমার কোনো রেসপন্স, কোন ডাক্তার কিছু করতে পারে না, আমি ভালো হবো কিনা। হুম, আমরা তার মূলত আর আমার কিছু জিজ্ঞেস করি নাই, এটার উপরে লেগেছিস মূল মেডিসিন আমাদের দেওয়া হয়েছে, সালফার টিয়ানিম একটা ডোজ ওই দিন, 15 দিন পরে একটা ডোজ দেওয়া হয়েছে, আর ফাদার মতো দেওয়া হয়েছে, সমস্যা নেই। এখন এখানে লেগেছিস দেওয়ার কারণটা কি কেউ বলেন? আমি কিন্তু আর কিছু জিজ্ঞেস করিনি এদেরকে। লোকোসিটি স্যার, লোকোসিটি। জামার বোতাম হ্যাঁ, খোলা, আর কি? জামার বোতাম খোলা, আর টাইট করতে পারে না। সহজনতার সন্দেহ, তো ভালো স্বাস্থ্য হবো কিনা। সম্পর্কে ডাক্তারকে সন্দেহ করা যে আমি ভালো হবো কিনা। সে কিন্তু কয়েকবার বাইরে এসে, বাইরে মানে গেট পর্যন্ত যায়, আবার ভিতরে আসে আরেকটা কথা বলে। তার ওই যে আরেকটা কি বললেন, তার কিন্তু অহংকার আছে, কিন্তু এটা কি অহংকারটা কি, বা তার যে অহংকার বোধ, ওই যে সে মেম্বার ছিল বা অনেক বাজার জি কমিটির, স্যার, নিজেকে জাহির করছে আর কি স্যার, যে আমি অমুক ছিলাম, হ্যাঁ মানে জাহির করছে, নিজেকে বড় বড় করা আর কি। জি হ্যাঁ নিজের সম্পর্কে অনেক জাহির করলো। হ্যাঁ, অনেক জাহির করার পরে আমরা তার এই লক্ষণগুলো মিলিয়ে লেগেছিস দেওয়া হয়েছে। সালফার 10 দুটা ডোজ দেওয়া হয়েছে 15 দিন মাথায়। কোরবানের পরে সে আবার আসছে, কোরবানের পরে আবার আসছে, মানে এর মাঝে আরেকবার আসছে। আসার পরে আমি কোনো ওষুধ দিই নাই, বুঝে শুনে ফাটাই দিছি। কোরবানের পরে আবার আসি, বলে যে দেখেন ডাক্তার সাহেব আমার গায়ের মধ্যে প্রচুর চুলকানি। ওই ছেলেটাও আসছে,
সেদিনও সারা দুনিয়া ছিল, তো আমার গায়ে প্রচুর চুলকানি, চুলকানি কেন উঠছে, তো মনে গরু গোস্ত খাইছি, গরু গোস্তের চুলকানি উঠতে পারে না, যে মনে এই কারণে হবে, গরু গোস্তের কারণে চুলকানি উঠছে। এখন শ্বাসের কি অবস্থা? তো শ্বাস আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, আমি এখন পছন্দের মতো মতো করতে পারি। তাহলে চুলকানিটা কেন উঠলো? স্বাদ হচ্ছে তো খুশি, চুলকানি বেড়ে গেছে। হ্যাঁ, সালফার দেওয়া আছে স্যার। সালফার দেওয়া আছে, আর অ্যাজমা থাকলেই ওটা ফেরত আসবে। ওরা ফেরত আসবে। কিন্তু এই কেসটা যে মিরাকল, এই কেসটা বলার উদ্দেশ্য হলো কেসে কিন্তু তার বয়স মনে মধ্যে 70 কাছাকাছি হবে, কিন্তু সে বড় লোক মানুষ, ডাক্তার কম দেখায় নাই, ওষুধ কম খাইতেছে না, কিন্তু আমাদের ল্যাকেসিস এবং সালফার তাকে কি করলো, আরোগ্য করে ফেললো, এবং অল্প সময়ের ভিতরে। যেটা আমি যারা বলছি আমাকে 2-3 বছর সময় দিতে হবে, কয় বছর, 2-3 বছর, সেক্ষেত্রে তার মনে করেন রোগটা 80% চলে গেছে 1 মাসের মাথায়। এখন তার কত হলো, সে অ্যালার্জি উঠছে গরু গোস্ত খাওয়ার পরে, আমি গরু গোস্ত বন্ধ করতে পারবো না, এটা আমার প্রিয় খাদ্য, আমি বন্ধ করতে পারবো না। ওই ছেলে বুঝছে যে আমার ওষুধের কারণে তার অ্যালার্জি উঠে গেছে। এখন এই অ্যালার্জিটা গরু গোস্ত তার অনুকূল পরিবেশে পাইছে, তাও ঠিক আছে, আমার ওষুধে অনুকূল পরিবেশ পাইছে, তাও ঠিক আছে, কিন্তু সবগুলার মূল কেস, সবগুলার জটিল কেস স্কিন ডিজিজ অ্যাগ্রাভেশন না করলে কখনো ভালো হবে না, কখনো ভালো হবে না। এই রোগের এই রোগের মাথা কিন্তু 1 মাসের মাথা স্কিন ডিজিজটা অ্যাগ্রাভেশন করলো, অ্যালার্জিটা তার অ্যাজমাটা মোটামুটি কন্ট্রোল আসি গেছে। তো সালাউদ্দিন সাহেব ওই জন্য ছিল, পরে সেকেন্ড টাইম যখন আসছে তখনও কিন্তু সে ছিল। হুম। এখন আপনাদের মধ্যে যারা নবীন বা যারা কম প্র্যাকটিস করেন, এদের আত্মবিশ্বাসের জন্য কেসটা শেয়ার করা, যে এটা আমাদেরও বিশ্বাস করতে কষ্ট হয়, যখন যেখানে তার মাসে 5-7 হাজার টাকার ওষুধ লাগে, সেখানে আমরা যদি অল্প টাকা দিয়ে সেটা সমাধান করতে পারি, এটা আমাদের বিশ্বাস করা কিন্তু কষ্ট, কিন্তু বাস্তব ঘটনা হলেও সে ঘটে ফেলছে, এটা করছে। আমরা পরের বার তাকে লেগেছে পাওয়ারটা বাড়া দিলাম, আর ওই যে অ্যারালিয়া ক্যাসিয়াসোমেরা এগুলা বাংলাদেশে এটা ওষুধ পানিতে ম্যাক্সিমাম পানিতে মিশে দিয়ে দিলাম, আর বায়োকেমিক নেট্রামসাল বা কিছুটা দিতে পারি মনে নাই, এটা দিয়ে তারপর বিদায় করে দিলেন। এখন সে যখন বলছে তার অ্যালার্জি অ্যাগ্রাভেশন করলো, তখন তার ছেলে কিন্তু বুঝতেছে যে আমার পুরান রোগী, ছেলে হাসাহাসি করতেছে, ছেলে বুঝতে পারছে যে মানে আমার ওষুধে উঠছে, কিন্তু ওই লোকের কথা হইলো সেটা উঠছে গরু গোস্ত খাওয়ার পরে। তো আমিও কিন্তু গরু গোস্ত দোষ দিলাম যে এটা মনে হয় গরু গোস্ত খাওয়ার পরে উঠছে। সে যখন নিজের দোষটা নিজে বুঝতেছে, আমিও ওইদিকে গেলাম, আমি আর ওষুধ কথা বললাম না, কিন্তু ছেলের আমি জানি যে এটা ওষুধের কারণে উঠছে। তাহলে লেগেছি যে কেসটা আমরা কি কি চিন্তা করলাম, যে রুগী আমাকে কথা বলতে দেয় নাই, রুগী নিজের কথা নিজে বলতেছে, তার যে 38 বছরের বিজনেস, সে শহরে বড় ব্যবসায়ী, তার বুকের বোতামটা খোলা ছিল মোটামুটি, শ্বাসকষ্ট, রাত্রে অ্যাগ্রাভেশন, সন্দেহ প্রমাণ, সে আমার চেম্বার থেকে উঠি দরজা পর্যন্ত যায়, আবার ঘুরিয়ে আসে, ওষুধ হাতে বুঝে দেওয়ার পর আবার ঘুরিয়ে আসে, এরকম করে 3-4 বার আসছে। তাহলে লেগেছে কিন্তু সন্দেহ প্রবণটা আছে, আছে না, সন্দেহ প্রবণ আছে। জি স্যার। জি স্যার। স্যার হ্যাঁ, এইখানে তারপরে গত স্যার এই যে সালফার দিলেন 15 দিনের মাথায় 2টা ডোজ, ল্যাকেসিস তো স্যার এই যে এলএমপটিসি দিচ্ছেন তাই নয় কি স্যার? জি জি জি, স্যার ওই যে ল্যাকেসিসের সাথে কি স্যার ওই সময় কি মাদার টিংচার দেওয়া ছিল না পরবর্তী আসার পরে দিচ্ছেন স্যার? একটু হ্যাঁ দেওয়া ছিল, বলেন। দেওয়া ছিল, সালফার একটা ডোজ খাওয়ানো হয়েছে ওই সময়, আর একটা তোর 15 দিন মাথায়, আর পরের দিন থেকে ল্যাগেসিস চলবে, সাথে ওই যে অ্যারালিয়া ক্যাসিয়া মাদার এগুলো ছিল। হ্যাঁ, আর উনি যে ওষুধগুলো আগে ইউজ করতো অ্যালোপ্যাথি ওষুধ, বললাম যে বিপদে পড়লে এটা ইউজ করবে, না দরকার নাই, তো উনি কয়েকদিন ইউজ করছেন, 5-7 দিন ইউজ করার পর এখন মোটামুটি ছাড়ে দিয়েছে, এখন আর লাগে না। তারপর আমি বলছি মন চাইলে ইনারটা ইউজ করি, সমস্যা নেই, কিন্তু উনি বলছে এখন আমার লাগতেছে না। এটা না লাগার মূল কারণটা হলো স্কিন ডিজিজ অ্যাগ্রাভেশন, অ্যাগ্রাভেশন হয়ে যাওয়াতে তার রোগটা 70% বা 80% এখন নিয়ন্ত্রণ আসে, কিউরেবল না, নিয়ন্ত্রণ আসছে। বাকি তার যে বয়সে সে তো 100% ভালো হবে না, কিন্তু ভালো থাকবে। আর আমি যখন রোগী ধরি তখন আমি তারা ওটাই বলছি যে আপনি ভালো হবেন না, ভালো থাকবেন। এই কেসটা এই মনে রাখার মতো অনেক কিছুই, যে আমি প্রথম বললাম তার সাথে আমার কোনো কোর্টে কথা হয়নি, সব কথা কিন্তু সে বলতেছে।
হুম। তাহলে লেগেসিস আমরা কখন প্রেসক্রাইব করবো একজন সংক্ষিপ্তভাবে বলেন। লেগেসিস রোগটা ওষুধটা আমরা কখন প্রেসক্রাইব করতে পারি? লোকাসিডি থাকবে, তারপর সন্দেহপ্রবণ থাকবে, পোশাক লুজ করে পড়বে, তারপরে আহ, যে এই কটাই বললাম স্যার। আর কেউ কিছু বললে? স্যার লেখাচিত্র ছাড়া স্যার আরেকটা লক্ষণ যেটা স্যার বললেন যে আমি নিজে জিজ্ঞেস করলাম না সেই বলতেছে, অর্থাৎ বাচালতা তো স্যার আছে লেখেছে। জি স্যার। হ্যাঁ, লোকাসিটি বললো তো, লোকাসিটি মানে বাচালতা। সন্দেহ প্রবণ আছে, হিংসা আছে, হিংসা, সন্দেহ প্রবণ, হিংসা। ওই যে সন্দেহ প্রবণ কি, আমি ভালো হবো তো, আমি তো অনেক ডাক্তার দেখাইলাম, কেউ কিছু করতে পারে নাই, আমি কষ্ট করতেছি, আবার চলে যায়, আবার আসে। হ্যাঁ, সে সেকেন্ড টাইম যখন আমার চেম্বারে আসছে, সেকেন্ড টাইমে কিন্তু তার এই লক্ষণটা ছিল, মানে সন্দেহ প্রবণ আর আশাদবা করতেছে, ভুগতেছে। হ্যাঁ, ও তার অহংকার গুলা, তার মানে তার কোথায় কি করলো, সে একসময় ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল, এরপর ওর কমিটির সদস্য ছিল দীর্ঘদিন। হ্যাঁ, এগুলা সব কিছু সে আবার নিজে বকবক করতেছে। তাহলে আমরা দরকার ভালো কেস টেকিং না করিও কিন্তু আমরা রোগী দেখতে পারি, রোগীর আচরণ উপর নির্ভর করে। হ্যাঁ, রোগীর আচরণ উপর নির্ভর করে। স্যার আজকে আরেকটা, নিজেকে নিজে বড় মনে করা এটাও আসে না? হ্যাঁ এটা তো আছে, অহংকার আছে। জি। ওটা তো অহংকার। স্যার সে ওই আমি যে ল্যাকেসিসের কোথাও পড়ে যে রাত্রে বৃদ্ধি, আবার কোথাও পড়েছি শয়নে বৃদ্ধি, এই দুটো রাত একটা বলতেন স্যার। রাত্রে বৃদ্ধি, রাত্রে তো শয়ন করে, এই জন্য রাত্রে বৃদ্ধি লেখা আছে, এই দুটোই শুদ্ধ। তবে রাত্রে রাত্রে বৃদ্ধি সিভিল নামের মতো, রাত্রে বৃদ্ধি থাকে। লেকেসিসের হলো বাম পাশে আক্রমণ বলা আছে, ডান পাশেও আসে। বাম পাশে আক্রমণ, এটা ঠিক আছে। রাত্রে বৃদ্ধি, সন্দেহ প্রবণ, হিংসা, তারপরে আপনার অহংকার বোধ, এগুলা তার কাছে থাকবে। বাচালতা তার কাছে থাকবে, এই কয়টা স্যার লক্ষণ ঝগড়াটে যখন। তো হয়, অনেক ঝগড়াটে হয় না জি, ল্যাকেসিস? ঝগড়াটে হয় না? হ্যাঁ ঝগড়া তো হয়। সাপের ভয় থাকে, সাপের ভয়, স্বপ্নে সাপ দেখে। জি, সাপের ভয় থাকে, স্বপ্নে সাপ দেখে। ওটা তো আপনাকে সেকেন্ড গুলো পাইবেন, সমস্যা নাই। আমি বলছি মানে শর্টকাট, শর্টকাটের জন্য আমাদের এই লক্ষণগুলো এনাফ। আর আমি ওই তার সাথে বেশি কথা বলতে পারি, সুযোগ কথা নেই, সে আমার সুযোগ কথা নেই। লেগেসিস রোগীগুলো কিন্তু এ ধরনের, আপনাকে কথা বলতে সুযোগ দিবে না, সে বকবক করবে। হ্যাঁ, আপনি উঠে চলে যাবে, দিতে মানে যখন আপনার চলে যান কাজ শেষ, তখনও সে যাবে না, তার কথা আরো থাকবে। হ্যাঁ, কিন্তু সে যে বাচালতা, তার যে হিংসুক, সে যে স্বার্থপর, বা সে যে আপনার মনে করেন অহংকার, এগুলা কিন্তু স্বীকার করবে না। ওই যে সে বলতেছে আমার 38 বছরের বিজনেস, আমি রোডের বড় ব্যবসার মধ্যে একজন, আমি মেম্বার ছিলাম, আমি রোড কমিটির সদস্য ছিলাম, হ্যাঁ বা আছি, আমাকে সবাই মান্য করে। এটা বোঝা যাবে তার মধ্যে কি আছে, অহংকার আছে, আর সে নিজেকে জাহির করে। হুম, আসলে যে কোনো মেডিসিনের স্থানিক আঙ্গিক লক্ষণের পাশাপাশি দুই তিনটে যদি ভালো মানসিক লক্ষণ অ্যাড করতে পারেন, সে কাজ করে ফেলবে। এই কথাটা আজকে বলার উদ্দেশ্য হলো যে 3-4 বছর সে কষ্ট করতেছে, ফজরের নামাজটা পড়তে পারে নাই। বাকি 4 ওয়াক্ত নামাজ পড়ে, আমি যেখানে নামাজ পড়ি সেখানে সে পড়ে, কিন্তু ফজর নামাজটা তার বাসা থেকে দুইটাই মসজিদ কাছে, কোনটা কোথাও সে পড়ে না। যখন সুস্থ ছিল প্রায় 2 কিলোমিটার হাঁটিয়ে নামাজ পড়তো, এখন পড়ে না। তবে ঈদের পর থেকে সে, বা ঈদের আগ থেকে সে এখন নামাজ দেখতেছে। এই যে একটা কেস, সে ঢাকা বিভিন্ন ডাক্তার কাছে গেলো, বড় বড় ডাক্তার দেখাইলো, কিছু করতে পারে নাই। আমাদের এখানে সমাধা হয়ে গেছে। আর সমাধা হবার মূল যে লক্ষণ আমরা বলি, সোরা গ্রাভেশন করে বলছে। হ্যাঁ, সোরা গ্রাভেশন করেছে। তাহলে লেগেসি সম্পর্কে তো আমাদের কোনো মানে, ধরেন একটা রুগী পাইলেন তো আর ভুল করার কোনো কারণ নাই নাকি? জি স্যার, বুকে সাহস নিয়ে ওষুধ দিয়ে দেবো স্যার। হ্যাঁ, ভুল করবেন, ভুল এক- করার কারণ। জি স্যার, 1 বছর আগে, সঠিক মনে নাই, বছর খানিক আগে আপনার এই ল্যাকেসিস নিয়ে একটা লেকচার শুনেছিলাম। তো একটা রুগী আসলো, মহিলা রুগী, ওর হাতে পায়ে জ্বালা করে, আর অন্য কোনো সিমটম সে দিচ্ছে না। আমি যতই জিজ্ঞেস করি, কোনো মিরাকেল বা পিকিউলার কোনো বা অদ্ভুত কোনো লক্ষণ আমি বের করতে পারলাম না। যাই জিজ্ঞেস করি বলে আমার আর কোনো সমস্যা নাই, এই সমস্যা।
তারপর মানসিক লক্ষণ এতে এক সময় জিজ্ঞেস করলাম যে আপনি পোশাক কি কিভাবে পরেন, টাইট করে পরতে পারেন? বলে না না না, আমি পোশাক টাইট করে পরতে পারি না। তো শোয়ার সময় পোশাক কিভাবে রাখেন, আপনি কি পায়জামার ওই বাঁধন খুলে দেন না বাঁধাই থাকে? বলে না, আমি পায়জামার বাঁধন খুলে দিয়ে শুই। বললাম যে কোনটা কখনো জড়ায় পড়েন গলায়? বলে না, আমি জড়ায় পড়তে পারি না। পরে আর কিছুই জিজ্ঞেস করিনি, ওই লেখে শেষেই রোগীটা ভালো হয়ে গেছে। 2-3টা ডোজ দিছিলাম, 2-3 বার। এটা তো খুব ডিফেক্টিভ একটা মেডিসিন, লেগেসিস ডিফেক্টিভ মেডিসিন। যাক, আরেকটা কেস শেয়ার করবো। ওটার বাড়ি হলো এই সোমোহনি, মানে নোয়াখালী ডিস্ট্রিক্টে সোমোহনি, সোমোহনি থানা হইতে পারে। সোমোহনি না, এটা হলো আচ্ছা, নোয়াখালীর একটা থানা আর কি, থানার নামটা ভুলে গেছি, সোমোহনি না, আর একটা থানা হবে ষাটখিল, ষাটখিল থানা। ও আমার চেম্বারে আসছে, তার মামার রেফারেন্স আজ থেকে ধরেন 2-2.5-3 বছর 4 বছর আগে আসছে, তার মামার রেফারেন্সে। সে তার মামাকে এই 4 বছর আসার পরে, 4 বছর আগে থেকে ধরো 2-2.5 বছর আমি তার চিকিৎসা করলাম। তো 4 বছর থেকে 2.5 বছর গেলে বাকি 1.5 বছর, 1.5 বছর পর মনে করেন আজকে এসছে, বা 1 বছর বা 2 বছর পরে আজকে চেম্বার আবার আসছে। হ্যাঁ, বেস্টে পাইপ কারণে এসছে। এই কেসটা কেন রিপিট করছি এটা বলতে হবে। তো সে যখন 60 বছর আগে আমার চেম্বারে আসে, তখন সে কিন্তু পুরোটাই সিজিবনীয় রোগী। হ্যাঁ, কারোর সাথে কথা বলে না, যখন মন চায় যা হাজবেন্ডকে পিটা দেয়, মন চাইলে অন্য কেউ লোকে মার দেয়, চৌধুরী টান দেয়। ওই যে মামা আমার কাছে পাঠাইছে, ওই মামার কিন্তু সে ভয় পায়। হুম। আর ঘরে কারোর সে ভয় পায় না, বেপরা চলাফেরা করে, চুপচাপ বসে থাকে। হ্যাঁ। আর খাওয়া একবেলা খাইলে 2 বেলা খায় না, শুয়ে থাকে, এভাবে করে তার জীবন চলতেছে। তো ডাক্তাররা তারা ডিপ্রেশনের ওষুধ দিয়ে ঘুমানো দেখতো। তো ওর মামা যে কোনো কারণে আমার ভক্ত, ওর মামা তার বাগনিরে নিয়ে এসছে, আনি বলে যে আমার রুগীটা আমি চিকিৎসা করে নিয়েছি। তো সে যেদিন প্রথম আমার চেম্বারে আসছে সেদিনে কিন্তু আমাকে গালমন্দ করছে, হ্যাঁ, খুব বাজে গালিগালাজ করলো, যেটা ধরেন সাধারণত মুখে আসবে না আর কি। আমি হাসি দিলাম, কিছু বলি না, তার রুগীতে রুম হইতে পারে, আরো কয়েকটা আমার এরকম গালিগালাজ করছে সম্বারে। তো আমি ওটারে স্বাভাবিকভাবে নিলাম। এই রুগীটাও কিন্তু আমি গালিগালাজ কারণে লেগেছে দিয়ে শুরু করলাম না, ঠিক আছে, তুমি দিনে বা অন্য ওষুধ দিনে, হ্যাঁ, লেগেছে দিয়ে শুরু করলাম। আর একটা কারণ ছিল ওর কাছে, তার রাত্রেবেলায় সে কখনো ঘুমাইতো না, দিনে একটু ঘুমাইতো, রাত্রে বসে থাকি, ঘরে আকাম কুকাম সবগুলো করতো, মানে জিনিস নষ্ট করে ফেলা, বা চুপ করে বসে থাকা, লাইট জ্বালা রাখা, কারো ঘুম না না দেওয়া, এই ধরনের একটা পাগলামি টাইপের তার লক্ষণ ছিল। এখন তার থেকে তো কিছু বাইর করতে পারতেছি না, সে গালি গেলাম আমারও করে, আমার সামনে তার জামাই সুলজুরি টান দিছে। হুম। তো জামাইও সহজভাবে নিছে, কিছু করার নাই, রুগী তো রুগী হয়ে গেছে, বহুত রুগী হয়ে গেছে। 1-1.5 বছরের মাথায় শুরু করলাম লেগেছে, পরেটা মনে নেই ওষুধ বা কেসটা কি সম্বন্ধে কত খাতা লেখা থাকতে পারে বুঝতে পাবো হয়তো। 1-1.5 বছরের মাথায় তার মারাত্মকভাবে অ্যালার্জি দেখা দিচ্ছে, মানে পুরো শরীরের মারাত্মক অ্যালার্জি। তো ওর হাজবেন্ডকে আমি আগে মানে বললাম যে ইনফরমেশন দিলাম যে এটা যদি হয় হয়তো হয়তো ভালো হবে, কারণ এইসব রোগী, সিজোফ্রেনিয়া রোগী ভালো করা সো মাচ টাফ, খুবই টাফ। এগুলা যত সহজে বলি তত সহজে কিছু হবে না। ওই যে অ্যালার্জি উঠলে হয়তো ভালো হবে, মেবি ভালো হইতে পারে। তো আর যে মামা তার আমার কাছে নিয়ে এসছে, ওই মামারও বললাম অ্যালার্জি উঠলে ভালো হতে পারে। এখন 1-1.5 বছরের মাঝে অ্যালার্জি উঠছে, আর স্লো মোশনে উঠছে, স্লো মোশনে উঠে আর উঠে না, ডুবে উঠে ডুবে, কিন্তু রুগীটা ভালো নাই। রুগীটা আগের মতোই পাগলামি শুরু করে, পরিমাণ একটু কমছে, মানে যেটা পরিমাণে কমছে এটা আমরি না। এর মধ্যে রুগী আমার হাত ছাড়াবার সম্ভাবনা ছিল, আবার রুগীর মানে তার মামারা, অন্য মামারা বা হাজবেন্ড করে কতবার নিয়ে আসতে পারে সার্কেল থেকে ফেনি। আমিও মানে রাগের সহিত আবার সালফার 10 ml পরপর 3-3টা ডোজ দিলাম। কত বছরের মাথা দিচ্ছি মনে নাই, তবে তা হয়েছে। এবার যে সিনডিজ দেখা দিয়েছে, যেটা বলার বাইরে, আমাকে কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়েছে। ওই শেষ পর্যন্ত গ্রান্ড পটাতে দিয়া গ্রাফাইটিস দিয়ে তাকে কন্ট্রোল করা হয়েছে।
এরপরে আরো 3-4 মাস তার চিকিৎসা করা হয়েছে। চিকিৎসা করার পরে সে মোটামুটি ভালো, মোটামুটি কি ভালো, পাগলা দামলা কিছু নেই, বেড়ায়, আমাকে মামা ডাকে, মামার বন্ধু হিসেবে আমাকে মামা ডাকে। তা আজকে বললাম তো তুমি তো একসময় যখন এখানে আসছিলে আমার গালি গালাজ করছো, তোমাকে মার দিয়েছে, এখন আমি এগুলো কিছু করি নাই, আমি এগুলো কিছু করি নাই, হাসে খালি, এটা বললে হাসে বা অন্য কোনো বলছি শুধু হাসাহাসি করে। আমার তো সে বিশ্রী ভাষা বেশ কয়েকবার গালি গালাজ করছে। হুম, কয়েকবার গালি গালাজ করছে। আজকে এগুলো সে সব অস্বীকার করলো এবং এটা তার স্মরণে নেই, কেউ বললে নাকি সে হাসাহাসি করে। এখন তার বেস্টে আবার ধরেন পাইপ দেখা দিছে। এই দেখা দেওয়ার কারণটা কি কেউ কিছু বলতে পারবেন? তার বেস্টে পাইপ দেখা দিছে, কারণটা কি? তার আইডিয়া আছে? হ্যালো? না স্যার, আইডিয়া নাই। মানে এইসব রোগী কি স্যার নিজে আঘাত করে এরকম কিছু স্যার থাকতেও পারে স্যার। সংক্ষিপ্ত কথার মধ্যে তো উত্তর আছে, আঘাত চিন্তা করেন না। আর কেউ বলেন? সে তার সিজোফোনিয়া রোগীটা 2 বছর আগে বা 1.5 বছর আগে সে কমপ্লিট ভালো, এখন তার বেস্ট এবার পাইপ দেখা দিচ্ছে। আমি তো বলি অ্যালার্জি ওঠার পরে শরীরে রোগ সাধারণ থাকে না, যেটা থাকে এটা মিনিমাইজ আকারে থাকে। যদি আপনার অ্যালার্জিটা প্রপারলি চিকিৎসা করা হয়, শরীরে কোনো রোগ থাকলে সেটা মিনিমাইজ আকারে থাকবে, রোগ থাকবে না তা না, থাকবে পরিমাণে কম, সহনীয় পর্যায়ে। এখন এর অ্যালার্জি উঠছে, উঠার পরে তার শরীর ভালো থাকার কথা, কিন্তু আবার টিউমারটা বা ফাইব্রয়েডের কেন দেখা দিল? এই অ্যালার্জি কি অপচিকিৎসা করেছে? হ্যাঁ, অবচিকিৎসা স্যার। ওই যে গান পড়া দিয়ে কন্ট্রোল করলাম না স্যার, গান পড়া দিয়ে কন্ট্রোল করা হয়েছে, অ্যালার্জিটা আবার চাপা পড়ে গেছে। এই চাপার ফলাফলটা 1.5 বছর বা 1 বছরের মাথায় আবার বেস্টে তার অ্যাফেক্ট করা হয়েছে। স্যার সুন্দর কথা বলছেন। এই জন্য চাপা আমাদের এখানে পড়ে, অ্যালোপ্যাথিতে পড়ে, আমাদের এখানে কম পড়ে। আমাদের এখানে গান পড়া ছাড়া যে কোনো মেডিসিন এটা চাপা চাপা পড়তে পারে। হ্যাঁ, এটা অনেক সময় আমরা বুঝিয়ে হারি না, অনেক অভিজ্ঞ ডাক্তার হলে বুঝার কথা না, তবে চাপা পড়ে। আবার সমদৃষ্টি ওষুধ আমাদের যেরকম আছে অ্যালোপ্যাথিতে কিন্তু এখন আছে। দেখেন এখন এরা কিন্তু একবার রোগী চিকিৎসার পাককালে এদের গায়ে কিন্তু চুলকানি উঠে। আমি গত কয়েক বছর জিনিসটা লক্ষ্য করতেছি। তাহলে আমাদের যে সমাপতিতে আমরা যে ওষুধ ইউজ করি, হেরা ওষুধে কিছু কিছু এরকম পড়েই যায়। হুম, যাক ওইদিকে যাবো না। আর তাহলে ওদের আর আমাদের এটা যে রিকারেন্ট হইলো, তার রোগ হওয়ার কথা ছিল না। আমি যে বারবার বলি অ্যালার্জি ওঠার পরে শরীরে রোগ থাকে, রোগটা মিনিমাইজ আকারে থাকে, এটা রোগী কষ্ট দিবে না। কিন্তু এটা আপনাদের দেখা দিল মূলত তার ওই অ্যালার্জিটা আমরা হোমিওপ্যাথি বলেন বা নিয়মের বাইরে বলেন, আমরা তাকে চাপা দিয়া এটা কন্ট্রোল করে ফেলছি। আর কন্ট্রোল না করতে পারলে কিন্তু রুগী আমরা থাকতে পারে, রুগী তো আবার অ্যালোপ্যাথি হয়ে যাবে, তারা ইঞ্জেকশন মারবে, তারা মলম ইউজ করবে, তাদের কন্ট্রোল তো আরও ভয়াবহ হতে পারে। আমারটা কন্ট্রোল হয়েছে, চাপা দেওয়া হয়েছে, তাদের আরও আরও ভয়াবহ হতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের জ্ঞান কম হিসেবে আমারটা রাইট ছিল, আমারটা রাইট ছিল। হুম, কিন্তু এই চাপা দেওয়ার কারণে তার আবার পাইপলিডিমোটা গ্রো করছে। এখন 1.5-2 বছরের মাথায় আজকে আমার কাছে আবার আসছে। তো চিকিৎসা করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আজকে আরেকটা রোগী আমাদের সাথে আজকেও ছিল, আইবিএস, ছেলেটা পরে মিরেশ্বরাই। তো তারা আমি যখন চিকিৎসা করলাম আজ থেকে 3-4 বছর আগে, তখন ওই মিরেশ্বরাই অঞ্চলে অনেকে আমার রুগী, তার রেফারেন্সে মানে 10-12টা আমি রুগী পেয়েছি। 10-12টা থেকে আবার 100টা রুগী আমার চেম্বারে আসছে, সব মিরেশ্বরাই, শুধু হিন্দু ছেলেটার কারণে। ওই ছেলেটা মানে আইবিএস এর মারাত্মক কষ্ট করলো সে। ওরা আমি বেশি সময় লাগে নাই, বয়স কম তো, বয়স হতো যখন সে পলিটেকনিকের পড়ে, বয়স কত 20-22 বা 25 হবে, বয়স কমের তো চিকিৎসার সময় কম লাগে। ওরা আমার এখানে চিকিৎসা হওয়ার পরে সে কষ্ট করছে অনেক দিন, চিকিৎসা হচ্ছে অল্প সময়ের ভিতরে। পরে তার আত্মীয় স্বজন আসতে আসতে তার ম্যাচটা নিয়ে আসছে, ম্যাচটা চিকিৎসা করে দিলাম। বাইরেটা অ্যাজমা, বাইরের ওষুধ জন্য আজকে আসছে আবার, বাইরে অ্যাজমা আজকে আমার 4 নম্বর কোর্স চলতেছে, মোটামুটি কন্ট্রোল আসে গিয়েছে। এখন অ্যালার্জি উঠতে পারিনি, উঠলে ভালো থাকবে। আর এভাবে করে সে অনেকগুলো আমাকে রুগী দিছে। তো আমাদের এখানে যখন জটিল কেসগুলো ভালো হবে, তখন কিন্তু রুগীর অভাব হবে না। আপনারা যারা প্র্যাকটিস করেন, সাধারণ জ্বর সর্দি কাশি এগুলো কোনো আমার এটা জটিল, জ্বর চিকিৎসা করা জটিল, সর্দি চিকিৎসা করা জটিল,
কিন্তু এগুলো হলো অ্যাকুইট কেস, অনেক সময় 3 দিন 5 দিন 7 দিন পরে চলে যাবে। কেউ যদি একটা সমাজের ভিতরে, একটা গ্রামের ভিতরে যদি আপনি কনিক একটা 2টা কেস ভালো করেন, একটা ভালো করেন, ওই গ্রাম থেকে আপনার 1 বছর রুগী আসবে, 1 বছর আসবে, কমে তো 1 বছর আসবে। এখন ধরে রাখতে পারলে আরও আসবে। এই জন্য আমাদের কনিক কেসগুলো কিন্তু হোমিওপ্যাথিতে দ্রুত ভালো হয়, অন্যপ্যাথিতে তো দ্রুত ভালো হয় না। আমি এখন এক জায়গায় একটা এই যে গাহিরুতে গেছি আমার এখানে আসার আগে, আমি টাইমটা খুব নোট করে গেছি যে আমি এখানে ভিতরে সময় দেরি করবো না, 9:30 বাড়ি যাবো। গেছি 9টায়, চেম্বারে যখন বাড়ি তখন একটা রুগী ছিল, কিন্তু সে প্রেসক্রিপশন নিয়ে আসে নাই। তাকে হালকা করে বকা দিয়েছি, বকা দিয়ে কিন্তু আমি বাড়ি গেছি। আসলে আমার সময় না, তারা দেখতে পেতাম প্রেসক্রিপশন আমি বকা দিয়েছি, বকা দিয়ে সমান করে আমি চলে গেছি। আসি আমি বাইরেতে গেছি, ওখানে ও আমার শাশি হয়, আমার আব্বার মানে স্বাস্থ্য বাইরে ওয়াইফ। আমার খুব ভক্ত ছিল এক সময় সে। আমার চিকিৎসা জীবন শুরুতে ও আমার অনেক হেল্প করতো, টাকা পয়সা দিয়ে হোক, রুগী দিয়ে হোক, অনেক হেল্প করতো। এখনও খুব পছন্দ করে। তো তার নাতিনের বিয়ে কালকে, আজকে বিয়েতে এখানে গেলাম। ওই আমার শাশিটা যতদিন পর্যন্ত আমার ওষুধ খাইছে সম্ভবত সে 2008-এর পর থেকে আমার ওষুধ ইউজ করা নেই, 2008 বা 10 আমার সময় মনে নেই, এরকম হবে। এরপর আর খাই নাই। কিন্তু তার এখন শরীরে এমন কোনো রোগ নাই যে রোগটা, মানে শরীরের মধ্যে রোগের ভরপুর বাসা, এমন কোনো জিনিস নেই যে সে কষ্ট করতেছে না। মূলত লিভার কেন্দ্রিক। তার লিভারের জন্য প্রতি সপ্তাহে কত 10 সিজনে কত সিজি পানি বের করতে হয়। হ্যাঁ, কীভাবে করে চিকিৎসা করে আমি পুরো খবর নিই নাই। আমি বললাম যে আপনি যদি আমার এই চিকিৎসাটা যদি এখনো কন্টিনিউ থাকতেন, রোগ ভালো, আপনি ভালো থাকতেন। কিন্তু এই যে মাসে এখন 40-50 টাকা তার খরচ, 50 টাকা মিনিমাম খরচ, 50 টাকা খরচ দিতেছে, কষ্ট করতেছেন, এতটুকু রোগটা আসতো না। রোগটা হতো মিনিমাইজ আকারে, লোকালি কোনো জায়গায় থাকতো বা বয়সের কারণে থাকবে। কিন্তু সে যে কষ্ট করতেছে এটা আপনার হইতো না। তখন সে বললো যে আমি তোমার ওষুধ খাইছি ঠিকই, কিন্তু আমি তো তখন কোমর ব্যথা হাঁটু ব্যথা নিয়ে কষ্ট করতেছিলাম। দেখেন ব্যাক কষ্ট করে কিন্তু বাত ব্যথা, কিন্তু এখন বাতের ওষুধ খেতে খেতে তার লিভারটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন লিভারের পিছনে, বাতের পিছনে, তারপরে তার ওই যে হাই প্রেশারের কারণে প্রতি মাসে মিনিমাম 50 টাকা তার ডাক্তার খরচ। টাকা ওদের কাছে আছে সমস্যা নাই, কিন্তু ওই তো যাওয়া আসা, এই যে কষ্ট, সে যে উঠতে পারে না, অ্যাম্বুলেন্স করে নিয়ে যায়, আবার আনি দিয়ে ঘরের বাসার সামনে নিয়ে নামাই দেয়। হ্যাঁ, হাসপাতালে যদি পানি বাড়ি করে দিন একদিন থাকতে হয়, সপ্তাহে একদিন থাকা মানে মাসে 4 দিন থাকা। এই রোগীটার বয়স এখন 70+, কিন্তু সে আমাদের ওষুধ খেত, তার এতটুকু কষ্ট কিন্তু আসতো না। এটা আমরা যারা প্র্যাকটিস করেন তারা মাথায় রাখবেন যে যারা দীর্ঘদিন ওষুধ ইউজ করে তাদের এই কষ্টগুলা সাধারণত শেষ বয়সে কম হয়। হ্যাঁ, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর যদি দূরা মন থাকে তাহলে আপনার জন্য হোমিওপ্যাথি আসলে এখানে আপনি সাইন করতে পারবেন না। আমাদের আরেকজন ডাক্তার কথা অনুমতি চলে যেতেছে, সে বিএসএমএস করে, সে প্র্যাকটিস করে, কিন্তু সে অ্যালোপ্যাথি ওষুধ খায়। তার বাচ্চা অসুস্থ হলে অ্যালোপ্যাথি ওষুধ বলে, কোনো রোগী বললে সে অ্যালোপ্যাথি ওষুধ বলে, কিন্তু প্র্যাকটিসটা করে অন্য চেম্বারে হোমিওপ্যাথি। সে কিন্তু বিএসএমএস ডাক্তার, আমার সাথে ভালো সম্পর্ক। তা আমি বললাম তুই বন্ডামি কেন করস, খালি হাসে, কোনো উত্তর দেয় না। তাহলে দেখেন সে কিন্তু বিএসএমএস একজন ডাক্তার, সে প্র্যাকটিস করে হোমিওপ্যাথি, কিন্তু খায় অ্যালোপ্যাথি ওষুধ, তার আত্মীয় স্বজন খায়, তার অ্যালোপ্যাথি সবগুলো সে জানে, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে অনেকগুলো ওষুধ, ওষুধের কোর্স সে সব জানে, এবং সে প্র্যাকটিসের বাইরে আত্মীয় স্বজনকে এটা অ্যাডভাইস করে। হুম। আচ্ছা আচ্ছা, কথা প্রসঙ্গে আরেকটা কি শেয়ার করি, সবাই শুনতেছেন তো নাকি? জি স্যার, কনফিডেন্স কম থাকলে যাওয়া হয় আর কি স্যার। হ্যাঁ, কনফিডেন্সটা নিজের মধ্যে কম, পড়াশোনা হয়তো স্যার আমরাও তো পড়াশোনা কম ওইরকম ভাবে করতে পারি না, আমাদেরও গ্যাপ আছে স্যার। জি স্যার। কনফিডেন্স গ্রো না করলে তো আপনি এখানে বুঝবেন না, এখানে অবজারভেশনের সময় আছে, সময় দিতে হবে। হ্যাঁ, ওই যখন স্যারের সাথে কথা বলতেছিলাম তখন স্যার আরেক আত্মীয় বলে যে তোমার শুরু করতে 7 দিন লাগে। তা আমি বললাম যে 7 দিন লাগে ঠিক আছে, কিন্তু রোগ তো আর কন্ট্রোলে থাকে, তো সমস্যা হয় না, এখন তো রোগ তো বাড়াই গেছে, এখন তো আর কোনো ডাক্তার কিছু করতে পারবে না। মানে আমাদের লোকের সময় লাগে এটা বলতেছিল বাড়ি, সময় লাগলেও আমরা ভালো থাকি আলহামদুলিল্লাহ, অসুবিধা হয়, যে কোনো জায়গায় বাঁচবো সমস্যা নেই, কিন্তু ওষুধ শরীরে নিতেছি না, ওষুধ লাগতেছে না আমরি, এটা হলো বড় জিনিস। ঠিক আছে।
কিডনির 3টা কেস, আর কি বলবো, আজকে শুধু একটা ফর্মুলা দিয়ে দিই। কিডনি, একটা কিডনি ছিল 2.69, 2.69। তার বয়সে বেশি হবে না, আমার একটা গ্রুপ লিখা আছে, মেয়ে মানুষ। তার বয়স হবে কত, 35 বা 40-এর ঘরে। আহ, যখন সে কিডনি ডাক্তার দেখা নিয়মিত, তখন তার 2.69 হয়ে গেছিল আর কি। পরে আমার চেম্বারে একদিন আসছে, আর সে আমার মামা ডাকছে একটু, মানে তার নানার বাড়ি আমাদের এলাকায় বা আমাদের গ্রামে। মামাটা কি ওষুধ নিল, তো আমি ওষুধের পাশাপাশি তাকে ওই যে খাওয়ার সোডা যেটা আছে, খাওয়ার সোডা, খাওয়ার সোডাটা 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, সাথে 1 গ্লাস পানি, 15 দিন খাবে সকালে খালি পেটে। আর 15 দিন অপেক্ষা করি, 15 দিন পর আবার 15 দিন খাবে, সাথে আমাদের মেডিসিন। মেডিসিনগুলো বলবো আরেকদিন। এই ফর্মুলায় তাকে কিন্তু আমি মানে লাস্ট যে টেস্টটা সে করলো, সেখানে তার পয়েন্ট চলে এসছে 0.88। পয়েন্ট কত? 88। 2.69 থেকে 6-7 মাসের মাথায় 0.88 চলে এসছে, মানে তার কিডনিটা মোটামুটি ভালো হয়ে গেছে। এই কেসটা ভালো হওয়ার আগেও কিন্তু একটা কেস আমার এরকম ছিল। এটা আমি আসলে মূলত ওই যে জাহাঙ্গীর সাহেব যেটা আছে, ওনার একটা লেকচার থেকে আমার ওষুধের পাশাপাশি এটা আরেকটা রুগীকে দেওয়া ছিল, তারও কিডনি 2.09, 2.09। সেক্ষেত্রে থেকে আমরা কমাইতে আনছি, তাকেও কিন্তু 6-7 মাসের মাথায় নর্মাল করে ফেলছি, 1.1 বা 1.2 এরকম। এখন তার বয়স 70+, আর দরকার নাই। এটা কিন্তু কোনো ডায়াবেটিস রোগী না, এটা দুটা কিন্তু প্রেশার, হাই প্রেশারের কারণে বা ঘুমের কারণে এদের কিডনিটা মানে ডিস্টার্ব করে ফেলছে। একটা দুটো 70+, বয়সে নিয়ে প্রেশার ইউজ করে, প্রেশার কন্ট্রোল করতে পারে নাই। আর ও মেয়েটা ঘুম যায় না, বা অ্যাংজাইটি ছিল, সাথে প্রেশার ছিল, এই দুটা কন্ট্রোল হয়ে গেছে। আরেকটা রোগী হলো ফেনী আলী মাদ্রাস শিক্ষক, এখন রিটায়ারে চলে গেছেন উনি, ফেনীতে ব্যবসা করে। উনি আসি আসি আমার ওয়াজ করে, মানে সে অনেক কিছু জানে, অনেক কিছু জানে, কোনোটা মুড়ি থেকে অনলাইন থেকে ওষুধ খাইছে, ঢাকা সিটান সব জায়গায় গেছে। ওই মাঝে মাঝে আমার হাতে পাইকে মানে ওষুধ কিনতে আসে, কিনতে আসি আসি আমার লোকে মানে জ্ঞান দেয় আর কি। তা আমি তো ওইসব লোকের খুব একটা পাত্তা দিই না। পাত্তা দিই না বলতে বেয়াদবি করি না, ওর কথা ও বলো, আমারটা আমি কাজ করি, আমি খুব একটা আমল দিই না, মাথা ঢুকাই না। যারা অনলাইনে বললে আমি বলি যে এখানে ওষুধ থাকলে নিয়ে যান, আমার সাথে পরামর্শ করলে এখানে ফি দিতে হবে। ফি সাথে খুঁজি না, ওদের কাছে খুঁজি যে এখানে বসলে কথা বললে ফি দিতে হবে। আর ওষুধ যদি আপনি নিবেন, ওইখানে সেন্টার আছে, আপনি এখানে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। এখানে ফ্রি কথা বলা হবে না। এটা আসলে একটু রাগ করেই বলি, কারণ তারা অনলাইন থেকে যে প্রতারণার মধ্যে পড়ে, এটা মানে এই আপনার যারা ভুক্তভোগী এরা করতে পারবে, মারাত্মকভাবে প্রতারিত করে অনলাইন ডাক্তাররা, ম্যাক্সিমাম করে। এবং প্রতারকে অনলাইনে সেবাটা দিয়ে থাকে, যদিও আমরাও দিই মাঝে মাঝে, পরিমাণে কম। এখন ওই শিক্ষক, যেটা ফেনী আলী মাদ্রাস মহাদেশ সাহেব ছিলেন বা এখনো আছেন, উনি আমার থেকে আচারাম নিয়ে যায়, তারপরে ওই যে আরেকটা কি আছে প্যাটার্ন ওষুধ পাকিস্তানি, এটা নিয়ে যায়। হ্যাঁ, তারপরে বিসমিল মাদার নিয়ে যায় অনলাইন থেকে। মাঝখানে আরো 1-1.5 বছর আগে সে আমার একবার বললো যে আপনি আমার চিকিৎসা করেন, আমি তো পয়েন্ট বাড়তেছে খালি। পরে আমি চিকিৎসা মানে 2-3 মাস করার পর আমার থেকে আবার চলে গেছে। যাও, আমার এখানে একটা বড় ভাই আসে, এটা আমাদের গভর্নমেন্ট কলেজে পঞ্চম পেজের ছাত্র, টিপু, জিয়া রহমান টিপু, বাংলাদেশ মেডিকেলের আবার টিচার আসে। উনি ফেনীতে আসে, ওনাকে দেখাইছে। ওনাকে দেখানোর পরে ওনার এখানেও কিন্তু পয়েন্ট বাড়তেছে, সাথে কিন্তু এলোপ্যাথি ওষুধগুলো খায়, ঢাকা এলোপ্যাথি ওষুধগুলো খায়। পরে আমার কাছে আবার আসছে, আমি খুব একটা আমল দিই না, আপনি ওনা খান, উনি বলো ভালো মানুষ, আমারও বড় ভাই, আর উনি প্রফেসর মানুষ, খান, আর কদিন খাতে গেল। না না, ওখান থেকে আমি আর খাবো না। ও পরে আমি দেখলাম প্রেসিডেন্ট অ্যাসিডনেট দেওয়া ছিল, আর্সেরাম দেওয়া ছিল, এপিসমিন মাদার দেওয়া ছিল, লাইক ওডিএম দেওয়া ছিল, চেষ্টা করছি, কাজ হয়নি। আমি কিন্তু ওষুধের পাশাপাশি ওই ফর্মুলা গেলাম, কোনটা বলেন?
ওই যে খাবার সুট আর লেবুর রস 1 চা চামচ 15 দিন স্যার। 15 দিনে। তো ওনার আলহামদুলিল্লাহ এখন ওনার 3 পয়েন্ট কত ছিল আর এখন 2 পয়েন্ট কত মধ্যে আসছে। উনি এটার মধ্যে হ্যাপি। উনি কিন্তু এখন আমার কাছে কিন্তু আগে একবার এসে চলে গেছে, মাঝে মাঝে ওষুধ নিত, এখন কিন্তু আমার পরামর্শ মানি চলেন। আমি পরে বললাম যদি পরামর্শ মানি চলেন এখানে আসিয়েন, আর না হলে আপনার ওষুধ যেটা চাইবেন যদি এখানে থাকে নিয়ে যাবেন, আমার এখানে আসার দরকার নেই। ওই কথা বলার পরে এখন পর্যন্ত গত 3-4 মাস আমার তত্ত্বাবধানে আছে, বাকিটা আল্লাহ জানে। তবে সেখানে খুশি। ধরেন 1 পয়েন্ট, ধরেন 1.7 বা 8 আমার মনে নেই মতে, এটা 2 চলে এসছে, এটা সে খুশি। তো এই যারা কিডনি রোগী পাইলে এই জিনিসটা অ্যাপ্লাই করে দিতে পারে না। বিশুদ্ধ খাবার সোডা 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, সাথে 1 গ্লাস পানি প্রতিদিন সকালে। জাঙ্গি হিসাবে 1 মাস খাইতে বলে, আমি কিন্তু বয়ে 15 দিন বলি, 15 দিন খাই, 15 দিন বন্ধ, আবার 15 দিন খাবে, এরকম করে 3 বার খাওয়ার পর টেস্ট করলে মোটামুটি কমে আসে। তাহলে আজকে এই পর্যন্ত নাকি? স্যার ওই যে খাবার সুটার কথা বললেন স্যার, জি। আমাদের মুদি দোকান ছিল, তা আমার আব্বা হলো মুদি দোকানদার। ওই সময় স্যার গ্যাস্ট্রিকের ওষুধ তো অ্যাভেলেবেল ছিল না। তা প্রায় 30 বছর আগের কথা স্যার, 30 বা 32 এই 28 বছরের আগের কথা। তো ওই সময় স্যার অনেকে খাবার সুডা নিত, নিয়ে আপনার পকেটে রাখতো, একটু একটু করে খাইতো যারা গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। ওই সময় কিন্তু ওইটা প্রচলন ছিল খুব বেশি স্যার, খাবার সুটা। জি স্যার। হ্যাঁ, খাওয়া সোডা আমাদের বাড়ির একজন খাইতো, কিন্তু সে পরে পাকস্থলী ক্যান্সারে মারা গেছে। হ্যাঁ, এটা আসলে যে কোনো কিছু আপনি ভাত খান, রুটি খান, মাছ খান, একটা লিমিট আছে, লিমিটের বাইরে কোনো কিছু খাওয়া ঠিক নেই। হুম। এই যে আমাদের এলোপ্যাথি যে ওষুধগুলো খাইতেছে, গ্যাস্ট্রিকের ওষুধ, এটাও কিন্তু ক্যান্সার সৃষ্টি করে, আলসার করে। হ্যাঁ, তো ও খাওয়া সোডা যারা কম টাকায় খাইতো, আমাদের বাড়ির একজন আছে, নাম হলো আব্দুল রব। হ্যাঁ, উনি মারা গেছে অনেক আগে। উনি খাওয়া সোডা খাইতেন, খাওয়া সোডা খাওয়ার পরে ওনার পেটে একটা ব্যথা উঠতো। আমরা তখন ছোট ছিলাম, তো ব্যথা উঠতো, ব্যথাটা সম্ভবত ব্যথার কারণে সে মারা গেছে এক সময়, আমার পুরো স্মরণ নাই। ওর সাথে সোডা খাইতো আমি জানতাম, বা আমাদের ঘরে একটা মানে আলোচনা হইতো, আমাদের পাশাপাশি করছিল এক বাড়িতে। তো খাবার সোডা এখন ওরা কিন্তু নিয়ম করে খায় না, আর এটা তো সরাসরি ওষুধ না। আপনি ধরেন আমরা যে এখন বলে যে সজনা পাতা খেলে ভালো হবে, বিটরুট খেলে হার্ট ভালো হবে, এগুলা আসলে সাইন্টিফিক না। সাইন্টিফিক হলে ওষুধের একটা প্রক্রিয়া আছে, ওষুধ একটা প্রক্রিয়া করে করতে হবে। প্রক্রিয়ার মাধ্যমে গেলে এটা আপনার মেডিসিন, এটা ড্রাগ, আপনি বুঝতে পারবেন। কিন্তু প্রক্রিয়া করে যায় নাই, এটাকে আপনি খাবার বলেন বা যেটা বলেন বলেন, তবে এটা সাইন্টিফিক না, এটা কখনো উচিত হবে না। পাতাকে সজনা পাতাকে ডায়াবেটিস কন্ট্রোল করে পাইছেন আপনি? পাইছেন এই পর্যন্ত? না স্যার, এইগুলো পাওয়া মুশকিল না স্যার, এটা কি এত সহজ? সহজ সহজ না। আছে। এরা বলে যে সজনা পাতা খেলে ডায়াবেটিস কন্ট্রোল হবে, সজনা পাতার গুঁড়া খেলে ডায়াবেটিস কন্ট্রোল হবে, এগুলো সব কথা। অনলাইন থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে, খুব রিপোর্ট নাই। অনলাইন থেকে চিকিৎসা নিয়ে প্রতারিত হয়েছেন, বুড়ি বুড়ি ভাবেন। প্রতারক শুধু আমাদের হোমিওপ্যাথির মধ্যে, অ্যালোপ্যাথির মধ্যেও আছে, আর যারা অনলাইনে বিজনেস করে তারা এখানে করে থাকেন, দেখবেন এদের মধ্যে ম্যাক্সিমাম হইলেও প্রতারক, ম্যাক্সিমাম প্রতারক। একেবারে যুগ বাগাদক, দাড়ি রাখক, হেরেম সেবে নামাজ পড়ক, এটা মাঝে কিছু আসা যায় না। অনলাইন যদি একটা একটা প্রোডাক্ট যদি আপনার ভালো হইতো, আপনার এটা মার্কেটে পাওয়া যেত, আপনার 20টি অনুদান দিত, একটা দোকানে সেল হইতো, কয়টা দোকানে সেল হইতো, আপনি সেল দেবেন না। আপনি কেন বক বক করে অনলাইনে বেচতে হইব? এই যে জি এখন স্যার, আমগুলা ভালো হইলে স্যার মানুষ এমনি খুঁজে নিত, বুঝে অবশ্যই নিত নিতে হবে। এখন আজকে আমার এটা আমার অর্ডার করছে, মানে অনলাইনে এসে আমার ভালো আম দিব 120 টাকা করে, করছি, এগুলা হিংসা করাম। তো গতকাল আমি চেম্বার থেকে বাইরে হওয়ার সময় আমি বললাম যে 5 কেজি আম তো আমি 500 টাকা নোট দিলাম, সে 350 টাকা রাখলো। তাহলে কত, 70 টাকা করে মনে হয় নাকি? জি স্যার, 50 টাকাও পাওয়া যায় স্যার। বাবা, আমি জানি তো, আমি জানি, মার্কেটিং করিনি এখন। এরা আমার চেম্বার নিচে ব্যবসা করে, দোকান করে। এখন আমি মাথায় রেখেছি কোনটা, যদি তার লগে আমার কথা কাটাকাটি হয়, হেসিং হয়, কোনো সমস্যা দেখা দেয়, আমার এটা রুগী মিসগেট করে ফেলে, তাতে আমার অনেক টাকা লস হইব। এখানে সে 20-50 টাকা 100 টাকা নিলাম, এগুলো মাথা কামাবো না। জি স্যার, জি স্যার। এটা হলো আমার পলিসি, ঠিক আছে? এখন সে আমার অফার করছে 120 টাকা করে, হিমসা করে আমার দিবে। তা আমি আমার বন্ধু থেকে নিয়েছিলাম গত কদিন আগে, মানে এই সপ্তাহে আমি হিমসাগর বেশি 10 কেজি কিনে হয়েছি। একটা আমার বন্ধু দিয়ে গেছে 90 টাকা করে, স্যাম্পারে দিয়ে গেছে। আর এটা কালকে আমি 5 কেজি কিনছি 350 করে, বন্ধুরা দিলাম 450 টাকা, আর এরে দিলাম 350 টাকা গতকাল। আজকে আবার যে একটা রোগী অফার করতেছে 120 টাকা করে, স্যার আপনার জন্য 120 টাকা, আমি 12টা বেশির জন্য। তো আমি ওনাকে হ্যাঁ না কোনো রেসপন্স করি নাই। তো
বড় হয়ে গেছে। তাহলে দেখেন একটা আম, কিন্তু এই আম যখন আমি আড়তে যাব, আমাদের বাসা থেকে 2 কিলোমিটার দূরে আড়ত, পেলিয়া আড়ত, ওইখানে ধরেন পার ডে 2 কোটি টাকার মাল লেনদেন হয়। ওই আড়তে গেলে আমি হিমসাগর আমটা 35 টাকা বা সবই 40 টাকা কিনতে পারি। সেক্ষেত্রে আমাকে 20 কেজি বা 22 কেজি একটা খাঁচা কিনতে হবে নাকি, জি স্যার। 35 বা 40। কিন্তু তারা অনলাইন ব্যবহার করে কত, 120, তাহলে কত গুণ বাড়তি, 3 গুণ বাড়তি। এগুলা আমরা বলি অনলাইন থেকে নিয়ে খাই, ঠিক আছে, কিন্তু এটা হলো সম্পর্ক করার চেষ্টা করি বা সম্পর্ক রাখি, কিন্তু মূলত আমরা ঠকি, মূলত আমরা ঠকি। তো ঠিক আছে, আপনারা কিডনি রুগী পাবেন, আপনারা একটু ট্রাই করিবেন, ওই যে ইয়াটা ট্রাই করে দেখবেন খাবার সময়টা, হ্যাঁ, বেশি দিন খাওয়া দরকার নেই, 15 দিন করে খাক, 15 দিন খাবে, 15 দিন বন্ধ, আবার 15 দিন খাবে, আবার 15 দিন বন্ধ। জি স্যার, ইনশাআল্লাহ। ওই ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্ত নাকি? স্যার আরেকটা জিনিস জানার ছিল স্যার। বলেন। টনসিলে যদি ফুলা থাকে, কোনো ব্যথা নাই, কোনো কিছু নাই, এই ফুলাটা কতদিন লাগতে পারে স্যার? আমরা তো নতুন এটা। স্যার আপনার প্রোটোকলটা যদি বলতেন টনসিলের ক্ষেত্রে বাচ্চাদের। টনসিলের মেন শুধু হলো গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করা, কেউ যদি টানা 5 মাস এটা করে, ওটা কন্ট্রোল আসে যায়। গরম পানিতে লবণ দিই, একটা ফ্লাক্সে 1 বা 2 বার গড়গড়া করা। আমি বলেছি যখন পাত্র পাকাবেন, পাত্রের পানিটা একটু ফ্লাক্সে উঠাই, লবণ দিয়া গড়গড়া করবেন। আর বলে সেটা সম্ভব না, খায় না, তাহলে রক্সা খাবে, রক্সা করে অভ্যাস করান, ওইটাও কাজ হয়ে। এটা আমাদের ওষুধের পাশাপাশি এটা হলো আমাদের মেইন থেরাপি, হলো গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করানো। হ্যাঁ, তারপরে এখন টনসিলটা কিন্তু এখানে কয়েকটা কেস দেখা যায়। একটা এডিনয়েড বড় হয়ে যায়, এডিনয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, দেখতে টনসিলের মতো মনে হয়। ওটা যদি আমরা চিকিৎসা করি মিনিমাম 2 থেকে 3 বছর, এডিনয়েড হুমিতে ভালো হয় 2-3 বছর লাগে, কারো 4 বছরও লাগে। আর টনসিল যদি কোনো কেস হয়, ধরুন সে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেতে খেতে এটা দমা রেখেছে, এই কেসগুলো বার হওয়া 6 মাস টাফ। মানে অ্যান্টিবায়োটিক খেতে খেতে তার এটা কি করলো, তখন ব্যথা উঠে অ্যান্টিবায়োটিক ইউজ করে, তখন ব্যথা উঠে অ্যান্টিবায়োটিক ইউজ করে, তখন এরা আর পাইতেছে না, তখন আমাদের কাছে আসে, দেখা যায় মারাত্মক টাইপের ফুলি থাকে। ওই কেসগুলো আমি বয়স হিসেবে সাধারণত কম নিই, অল্প বয়স হলে নিই, দেখি যে অ্যান্টিবায়োটিক 5-7 বার ইউজ হচ্ছে, 10 বার ইউজ করা হয়েছে, আমি আর এসব ধরি না, ওটা ওই কাটি ফেলান, এটা আমাদের সম্ভব হবে না। যদি অ্যান্টিবায়োটিক 2-3 বার 4 বার ইউজ করে, সেক্ষেত্রে রাখি, 1-2 বছর সময় নিয়ে কাজ করার চেষ্টা করি। আশা করি বুঝছেন নাকি? স্যার এটা আমার আমার ছেলের